ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি, ভালোর তলে আছি। আরো বেশি ভালো আছি এই কারণে আজকে অনেক দিন পরে আমার খুবই পছন্দের একজন স্টোরি টেলার তানভীর তুষারের একটা ঘটনা পেয়েছি। এই ঘটনাটা শোনাতে চাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। চলুন শুরু করা যাক। কিছু মানুষ থাকে ছোটবেলা থেকেই ভয়ের সাথে একটা বোঝাপড়া থাকে তাদের। ভয় সহজে তাদের টলাতে পারে না, কিন্তু তাদের যদি ভয় একটাবার পেয়ে বসে তবে সেটা হয় ভয়াবহ রকমের ভয়। তেমনি একজন লোক রাশেদ, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার। আমি তানভীর তুষার, ভূত.com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। বেশ অনেকদিন পরে একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছেন প্রায় 3 বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রোগী আর কত লাশ যে জীবনে তিনি দেখেছেন, তার সঠিক কোনো হিসাব তার কাছেও নেই। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন, তখন তিনি 25 বছরের টকবকে যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে আর নতুন করে ভাবতে হয়নি। এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিল সে। ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি। এমন সময় তার কাছে একটা ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন। তাকে জরুরিভাবে গলির মোড়ে চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন, তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি কাছের ছোট ভাই বলেই তোমাকে ডাকলাম। আমার পরিচিত এক লোকের বছর 20 হবে একটা ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই তারা এটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা গ্রামে নিয়ে একটু দাফন করতে চাচ্ছে, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আমাকে তাই জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে। যেহেতু তুমি কাছের লোক, তাই তোমাকেই বললাম। লাশটা যদি রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমি পৌঁছে দেব, কিন্তু রওনা দেবে কখন? লোকটি তাকে জানালো তারা চাচ্ছে এই লাশ নিয়ে রাতে রওনা দিতে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে। যদি পৌঁছে তাহলে সেটা তাদের মান সম্মানের ব্যাপার হবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ রাত হতে আর বেশি দেরি নেই। ঢাকা থেকে এতটা পথ যাবে, এই মুহূর্তে তার একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই 2 দিনের জন্য তাকে ছুটি দিয়েছিল। তবুও কল দিল। এত দূরের পথ গেলে ভালোই হয়, কিন্তু সহকারী ছেলেটা জানালো তার কার বিয়ে, তার জন্য না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে। কি আর করার, বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে রাত 8টার দিকে বড় ভাইয়ের দেয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করলেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই হল না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতায় সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়, কিন্তু এখানে তার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই এগিয়ে আসলেন তার দিকে। তারপর রাশেদকে সাথে নিয়ে ওপরে উঠে গেলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। রাশেদ খেয়াল করে দেখল ডাইনিং রুমের মেঝেতে একটা লাল বড় বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে।
বাসা ভর্তি তখন বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপরে তার সাথে কথা বলে লাশ নিচে নেয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এত দূরে নিয়ে যাব, আপনার একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এইভাবে এতটা পথে যাবে কি করে? ছেলেটি জানালো, আসলে আমরা কেউ চাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবে জানাজানি হোক। এমনকি এই বিল্ডিং এর অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে। তাই তো আপনার মতো পরিচিত একজনকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে, আর এই জন্য আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। সে যাই হোক, লাশটা আমরা এভাবে আপনার গাড়িতে নিতে চাচ্ছি। এরপর বাসার আরো দুজন ছেলে মানুষ সহকারে লাশটা হাতের ওপরে তোলা হলো। রাশেদও হাত লাগালো লাশ নিচে নিয়ে যেতে, কিন্তু লাশ তুলে মেইন দরজা পার করতেই রাশেদের মনে হলো জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে, কিন্তু এখনো এত ভার লাগেনি তার। তারা 5 জন মিলে লাশটাকে ধরেছে, কিন্তু এত বেশি ওজন যে মনে হচ্ছে সে নিজেই একাই শুধু লাশটা ধরে আছে, আর কেউ ধরেইনি। এদিকে লাশের ঠান্ডা শরীরটা হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরে একটা হিম শীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশ নিয়ে যখন সবাই নিচে আসলো, তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচারটা বের করলো। লাশটি স্ট্রেচারে তুলে সেটা অ্যাম্বুলেন্সের ভেতরে দিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল। লাশটি তখনও সেই লাল চাদর দিয়েই ঢাকা। রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার গেটের বাইরে আসলো চা খেতে। তখন দেখলো গেটের বাইরে আরো 2টো গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির 2 ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার সেই বড় ভাই জানলো এই 2টা গাড়িও যাবে লাশের গাড়ির সাথে। সাথের সেই 2 ড্রাইভারের সাথে পরিচয় হয়ে নিয়ে 4 জন মিলে গেল চা খেতে। চা খাবার এক ভাগে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে অবাক করা সুরে বলল, ভাই, একটা ব্যাপার খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুলে সিঁড়িতে নিয়ে আসলাম, মনে হলো অনেক ভারী কোনো ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছি, তা আবার একা। আপনারা যে আমার সাথে ধরেছেন বুঝতেই পারছিলাম না। মহল্লা সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ ভাই, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। এত বেশি ওজন হাতের উপরে পড়েছিল, আমার মনে হচ্ছিল এই বুঝি ছেড়ে দিই। এমন লাশে তো কিছু সমস্যা থাকেই। আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এই বিষয়ে আপনারই ভালো জানার কথা। এর মাঝে এই বাসার দারোয়ান এসে জানালো বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য 2 জন ড্রাইভার সহ সবাই চা খাওয়া শেষ করে ছুটল বাসার দিকে। তারা যখন গেটের কাছে পৌঁছলো, তখন দেখলো লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় যারা গ্রামে যাবে তারা যে যার মতো গাড়িতে উঠে পড়েছে। রাশেদের সাথে অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই। রাশেদ তাদের এই আচরণে খানিকটা অবাকই হল। এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ আর লাশের সাথে যাওয়ার মতো কেউ নেই। রাশেদকে বলা হলো গাড়ি আগে পরে যেমনই হোক না কেন গাড়ি নিয়ে এসে যেন রংপুর মেডিকেলের মোড়ে দাঁড়ায়। তো রাত 9টার দিকে সব কাজ শেষ করে তারা রওনা দিল। 2টা গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, তারপরে আরো একটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভার রোড হয়ে যাচ্ছে, তখন রাতে থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগু পিছু হয়ে যায়। ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। গাড়ি যখন বাইপাইল মোড় পার হয়ে হাইওয়েতে নামলো, তখন প্রায় রাত 12টা। রাশেদ লাশের সাথে তখন একা। অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে তখনও লাশটা দেখলো সে। যেমন রেখেছিল তেমনই আছে, শুধু চাদরটা একটু একদিকে
সরে গেছে। আজকের হাইওয়েটা কেমন যেন অনেক বেশি শুনশান আর নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পর সেটা যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে বারবার। শুধু হুঁশ হুঁশ শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে তাই বাইপাইলের পরে থেকেই অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ। কিন্তু মিনিট ২০ চলার পরেই হঠাৎ করে গাড়ির সাইরেনটা বার দুয়েক কেমন একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার সুইচ চেপেও আর সেটাকে অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেনের তার ছিঁড়ে গেল নাকি স্পিকার কেটে গেল, এটা দেখার জন্য গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো। গাড়ি থেকে নামার পরে দেখলো চারপাশে আজ অনেক বেশি কালো অন্ধকার। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল বড় এক কালো মেঘ। চারপাশে তখন একটা দমকা বাতাস ভেসে আসছে কোথা থেকে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা যেন কেমন সরসর শব্দ করে উঠছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে দরজা খুলে রেখে দাঁড়িয়ে দেখল কিছুই বোঝা যাচ্ছে না, সবই ঠিক আছে। দুইবার হাত দিয়ে সেটাকে বাড়ি দিল। এরপরে গাড়িতে এসে গাড়িটা অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল। কোনো কাজ হলো না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেন একা একাই বেজে উঠল। বেশ অবাক হলো রাশেদ। এত কিছু করে কোনো কিছু হলো না, আবার একা থেকে এই কাণ্ড। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করল। না, সব তো ঠিক আছে আগের মতোই। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন পাত্তা দিল না। সাইরেন তখনও অফ করা আছে। আকাশে মেঘ কেটে গিয়ে তখন চাঁদের দেখা মিলেছে। বাইরের সেই দমকা বাতাসটাও অনেক কমে গেছে। হঠাৎ ঘটল এক অদ্ভুত ব্যাপার। গাড়িতে থাকা রেডিওটা একাই অন হয়ে গেল, যেটা কখনোই সম্ভব না। অন হয়েই মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিক মতো, কেমন একটা শব্দ করছে। সাথে সাথেই আবার অফ হয়ে গেল। আবার চারপাশ নিস্তব্ধ। মানে রেডিও যে অন করা হয়েছিল তেমন কোনো লক্ষণই নেই। কিছু সময় পরে আবার রেডিও একা একা অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো বারবার পাল্টে যাচ্ছিল আর অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল রেডিও থেকে। রাশেদ হাত বাড়িয়ে টাচ স্ক্রিনে চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময় বাম পাশে থাকা অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের মাঝে মনে হলো একটা কালো ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তে যেন অন্ধকারে মিশে গেল সেই কালো ছায়া। ভয়ের একটা হিম শীতল স্রোত নেমে গেল তার শির দাঁড়াবে। এই নির্জন রাস্তায় একা গাড়িতে এমন একটা লাশের সাথে রাশেদ তবু নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে চোখের ভুল ভেবেই বাকিটা কাটিয়ে দিল। সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে দিল। আকাশটাকে তখন আরো বেশি মেঘাচ্ছন্ন লাগছে। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিস ফিস করে বলছে কোনো কথা, যা ভালো করে বোঝার আগেই বাতাসে মিলিয়ে যায়। একটু পরে তার শরীর ছুঁয়ে যেন হিম শীতল একটা ঠান্ডা বাতাস স্পর্শ করে চলে গেল। এবার বেশ ভয় করতে শুরু করলো রাশেদের। তার হাত কাঁপতে শুরু করলো ভয়ে। গাড়ির গিয়ার পাল্টাতে গিয়েও বারবার ভুল করছিল সে। রাশেদ খেয়াল করলো রাস্তার দুই পাশের যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠছে। সেই ছায়াগুলো গিলে ফেলেছে পুরো রাস্তাটাকে। আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে। গাছের ছায়ার দিকে তাকাতে তাকাতে সে দেখল
একটা অন্ধকার যেন গাড়ির ওপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা যেন একটু নড়ে উঠল হঠাৎ। যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো অনেক খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। আর একটু সামনে এগিয়ে যেতেই হাইওয়ের দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন এক পাশে বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করলো রাস্তার উপরে তার গাড়ি থেকে কিছু দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকার আলোকিত করতে পারছে না। আরো কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষের অবয়বের মতো লাগছে। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সেই অবয়বের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কায় সেই অন্ধকারের কিছুই হলো না। গাড়ি যেন জমাট অন্ধকার ফুঁড়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই চলন্ত গাড়ির পেছনের দরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 শব্দ। গাড়ির মিটারে তখন ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের ওপরে গতি দেখাচ্ছে। কিন্তু এত স্পিডে চলা একটা গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয় যেন শরীর কাঠ হয়ে গেল রাশেদের। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল। আর সাথে সাথেই যেন নক করার সেই শব্দটা মিলিয়ে গেল। একটু সামনে যে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে সে নামলো। চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি বোধ করলো। সবকিছু কেমন একটা মনের ভুল ভেবে উঠিয়ে দিল সে। কিন্তু কেন যেন হঠাৎ করে তার গাড়ির পেছনের দরজা চেক করার কথা মনে হলো। তবে গাড়ির পেছনে হয়তো না যাওয়াই তার জন্য ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস বেয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। আর সেই সাথে সাথে থোকা থোকা হয়ে লেগে আছে জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে বারবার নক করছিল কেউ? রাশেদ তখন পড়েছে এক উভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ। কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সে। এরপরে কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকভাবে চলার পর সে গাড়িতে উঠল। লাশের দিকে খেয়াল করে দেখল না, ঠিকই তো আছে। ভয়টা ভুল ভেবে আবার রেডিওটা অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছুই যেন আবার স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেক সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটাই কেটে গেছে তখন। সামনের সেই গাড়িগুলোরও কোনো খবর নেই। মনে হয় তারা আস্তে গাড়ি চালানোর জন্য আর বিভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো এগিয়ে গেছে। এইভাবে রাশেদও গাড়ি জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবার রেডিওতে দেখা গেল সে আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না, কেমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার থেমে গেল। রাশেদ তখন আবার গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে এক হাতে চাপ দিতে থাকে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে অদ্ভুত এক সমস্যা। গাড়ির মাঝে একটা অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন জমে হিম হয়ে যাচ্ছে তার শরীর। এর মাঝেই সে খেয়াল করলো একটা ডানা ঝাপটানোর শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। শব্দটা হঠাৎ করেই মিলিয়ে গিয়ে আবার ফিরে আসলো। দপ করে ফিরে আসা সেই শব্দটা অনুসরণ করে দেখলো একটা পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের ওপর। পেঁচাটা সামনের দিক হয়ে বসেছে। এত জোরে যে গাড়িটা চলছে, তবুও সেই পাখির শরীরের কোনো পালক উঠছে না, বা সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরেই হঠাৎ পাখিটা সোজা বসা অবস্থায় শুধু মাথাটা ঘুরিয়ে তাকালো রাশেদের দিকে। পাখির
যেন ভয়ে হৃৎপিণ্ড আরো সিটিয়ে গেল পাঁজরের সাথে। পাখির চোখের মাঝে যেন কোনো মণি নেই, তার জায়গায় কেমন রক্তের মতো দাগ, যেন তার চোখ বেয়ে বেরিয়ে আসছে আগুনের মতো লাল এক আভা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই চোখে যেন একটা টান আছে, কিসের একটা আকর্ষণ আছে, কিছু একটা বোঝাতে চাচ্ছে। এর মাঝেই পেছন থেকে কিছু একটার খসখস শব্দ ভেসে আসলো, কিন্তু সেদিকে আর ফিরে তাকানোর ক্ষমতা নেই তার। পাখির চোখের মোহে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক এর মাঝেই রাশেদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই যেন তার ওলট পালট হয়ে গেল সব। পেছন ফিরতে শুধু এক ঝটকায় সে দেখল স্ট্রেচারের ওপরে কাপড়ে ঢাকা লাশটা আর নেই। সেটা যেন এক দৈব বলে এক ঝটকায় উঠে বসেছে তার মাথার কাছেই, আর ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশেদের কাঁধে। আর কিছুই যেন ভাবার সময় নেই তার। মনে হলো আজকেই যেন তার জীবনের শেষ দিন। কয়েক মুহূর্তের সামনে তাকাতেই যেন দেখলো পাখিটা তখনও চেয়ে আছে তার মুখের দিকে, আর ঠোঁট বেয়ে তার কিছু একটা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই কিসের সাথে যেন প্রচন্ড এক ধাক্কা খেল সে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো, আর কিছুই মনে নেই তার। হঠাৎ মনে হলো তার হাত ধরে কেউ টান দিচ্ছে। মাথাটা ঝিমঝিম করতে করতে সেই টানে বাইরে এসে শুয়ে পড়ল সে। চোখ খুলে দেখল যাদের ছেলের লাশ সে নিয়ে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে। সেই ছেলের ভাই তাকে বলল, কি হয়েছিল তোমার? আমরা চা খাওয়ার জন্য থেমেছিলাম সামনে, যে তুমি আসো কিনা একসাথে যাব, কিন্তু তোমার গাড়ি দেখতে না পেয়ে ফোনে কল দেয়, কিন্তু সেটাও তুমি রিসিভ করছিলে না। পরে আমরা আবার ব্যাক করি যে রাস্তায় কিছু হলো কিনা। এদিকে কিছুটা এগিয়ে এসে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে এই ছোট জংলি গাছগুলোর মাঝে ঢুকে আছে। আমরা এসে দেখি তোমার মাথা আর হাত গাড়ির ড্যাশবোর্ডের উপরে ছড়িয়ে তুমি অজ্ঞান হয়ে আছো। রাশেদ তখন সবাইকে সবকিছু খুলে বলল। তার মাথাও ফুলে গেছে দুই জায়গায়। পরে গাড়িটা আবার রাস্তায় তুলে তার পেছনে গিয়ে দেখল লাশটা উপুর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে। গায়ের চাদর যেন শরীরের কিছু অংশে পেঁচিয়ে আছে শুধু। দুজন মিলে লাশটা আবারও স্ট্রেচারে তোলার জন্য সোজা করে ধরতেই দেখল চমকে ওঠার মতো ব্যাপার। লাশ ছেড়ে বাইরে বেরিয়ে আসলো দৌড়ে। এটা কিভাবে সম্ভব? লাশের চোখ কোথায়? চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত, যেন কেউ খুবলে নিয়ে গেছে চোখের মণি। ভয়ে ভয়ে কোনো মতে লাশের গায়ে পেঁচিয়ে থাকা সেই চাদর দিয়ে লাশটাকে ঢেকে দিয়ে তা তোলা হলো ওপরে। তারপর সিদ্ধান্ত হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে। এরপর দুই গাড়ির মাঝে অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাত্রা শুরু হলো। ঘন্টাখানেক আর কোনো সমস্যা নেই। ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে ঝিমোচ্ছে, মাথা বারবার হেলে পড়ছে জানলার পাশের দিকে। ঠিক সেই সময়ে কানের পাশ দিয়ে কিছু একটা ডানা ঝাপটানোর শব্দ আবারও ফিরে এলো। সামনে তাকাতেই চিৎকার করে উঠলেন তিনি, বলতে লাগলেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, থামাও বলছি তাড়াতাড়ি। ড্রাইভার হঠাৎ এমন আচরণে চমকে যে তাড়াতাড়ি গাড়ি থামাতেই সেই লোক এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। অন্য গাড়ি থেকে আরো কয়েকজন নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে। সেই লোক তখন বলল, আমার ঘুমে একটু চোখ লেগে এসেছিল, হঠাৎ কানের কাছে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনলাম, তারপর সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি, তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু। আমি ভালো করে তাকাতেই সেই পাখিটা উড়ে সামনে একটা ঘন অন্ধকারের মাঝে ঢুকে গেল, আর সাথে সাথে সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেল। আসলে ধাক্কা না, মনে হলো গাড়ি অন্ধকার ফুরে বের হয়ে গেল। আমার মনে হলো লাশটা বুঝি এই আমাদের পেছনে একটু নড়ে উঠলো। আমি আর নিতে পারছি না এসব, এই লাশের সাথে সমস্যা আছে, আমি এইভাবে লাশের সাথে যাব না। রাশেদ তখন বলল,
জীবনে সে অনেক লাশ টেনেছে, সমস্যা হয়নি এমন না, কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা তার কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে, লাশটা ফুলেও গেছে বেশ কিছুটা। কি করবে সেটা ভেবে না পেয়ে গাড়িতে রাশিদের সাথে তখন আরেকজন এসে বসে। তারপরে মোবাইলে কিছু সূরা প্লে করে দুজন মিলে গল্প করতে করতে বাকি পথ চলে আসে। রাশিদ সাধারণত লাশ নিয়ে গেলে সেটা নামিয়ে দিয়ে সেখানে হালকা করে গাড়ি ধুয়ে তারপরে আসে, কিন্তু এবার তারা সেটা করা হলো না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার শরীরের মাঝে, তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলো গাড়ি নিয়ে। এরপরে ঢাকায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। গাড়ি একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপরে গাড়ি যেখানে পার্কিং করে রাখে সেখানে সে গাড়িটা রেখে বাসায় চলে যায়। এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়া ভাড়া দেয়া হয়, তেমনি একটা জায়গায় মাসিক ভাড়া হিসেবে রাশেদ গাড়ি পার্ক করে। পরদিন সকালে যখন রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসলো তখন সেই বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপরে বলল, ভাই, অনেক মাস তো হলো আমাদের এখানে গাড়ি রাখেন আপনি। আমি তো রাতে সবকিছু বন্ধ করে শুয়ে পড়ি, কোনোদিন কিছু হয়নি, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ বলল, কেন ভাই, কি হয়েছে? কি অদ্ভুত ব্যাপার বলুন তো। দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই মনে হলো আমার ঘরের বাইরে যেন কিছু একটা খসখস করে উঠল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়তে আবারও সেই খসখস শব্দটা ফিরে আসলো। এবার আর না পেরে আমি লাঠিটা হাতে নিয়ে উঠে ঘরের বাইরে গেলাম। বাইরে তখনও পার্কিং লাইট জ্বলছে। ঠিক সেই সময় হঠাৎ আপনার গাড়িটার সাইরেন বেজে উঠল। বিশ্বাস করবেন না, একটু বেজেই এমন ভাবে অফ হয়ে গেল আমার শরীরের মাঝে যেন ধক করে উঠল। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। রাশেদ তখন তাকে অভয় দিয়ে জানালো, আরে এটা তোমার মনের ভুল হবে, গাড়ি অফ, চাবি আমার কাছে, এমন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তুমি কিছুটা ভয় পেয়েছিলে তাই মনের ভুলে এরকম কিছু কল্পনা করে নিয়েছ, সেটাই হয়েছে তোমার সাথে। আমি এত মাস ধরে তোমার এখানে গাড়ি রাখি, কোনোদিন কোনো সমস্যা হলো না। দারোয়ান এই কথার সাথেও একমত। এটা তো ঠিক, এতদিনে কোনো সমস্যা হয়নি, হয়তো এটা আমার মনের ভুল। রাশেদ গাড়ি নিয়ে চলে গেল। এরপরে সে 2 দিন বাইরে ভাড়া মেরে আবার এক সন্ধ্যায় আসলো গাড়ি পার্ক করতে। গাড়িটা যথাস্থানে পার্কিং করে রাশেদ চলে আসলো বাসায়। পরদিন খুব ভোরে ফোনের রিংটোনে তার ঘুম ভাঙলো। কলটা রিসিভ করতে ভেসে আসলো সেই পার্কিং এর সেই মালিকের কণ্ঠ। তিনি বললেন, রাশেদ, তাড়াতাড়ি তুমি এখনই আমার বাসায় চলে আসো। কি হলো কিছু বুঝে উঠতে না পেরে রাশেদ রেডি হয়ে চলে গেল সেই বাসায়। গিয়ে দেখে সেই পার্ক করার জায়গাটায় দারোয়ানের রুমের সামনে বাসার মালিক সহ দারোয়ান বসে আছে। রাশেদ সেখানে যেতেই মালিক তাকে বলল, রাশেদ, তুমি তোমার গাড়ির জন্য আজকে অন্য কোথাও একটা ব্যবস্থা করো, আর এই মাসের ভাড়া তোমার দেয়া লাগবে না। কি হয়েছে রাশেদ সেটা জানতে চাইলে সে দারোয়ান তাকে বলল, প্রতিদিনের মতো আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি, তারপরে হঠাৎ করে আবার সেদিনের মতো সেই খসখস শব্দ। আমি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু শব্দটা আরো বাড়তে লাগলো। আমি সহ্য করতে না পেরে এবার লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম। ভাবলাম কোনো কুকুর বিড়াল হয়তো ঢুকেছে, সেটা কোনো গাড়ির নিচে হয়তো ঢুকে থাকবে, এর জন্যই এরকম একটা শব্দ হচ্ছে। আমি বের হতেই সেই শব্দটা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই থেমে গেল। আমি আবার মনের ভুল ভেবে ফিরে আসতে যাব, তখন আবার শব্দটা শুনতে পেলাম। তবে এবার মনে হলো যেদিকে আপনার অ্যাম্বুলেন্সটা রাখা শব্দটা সেই দিক থেকে ভেসে আসছে। মনের ভেতরে একটা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি নিচু হয়ে সব গাড়ির নিচে টর্চ ফেললাম কয়েকবার, কিন্তু কোথাও কিছু নেই। শব্দটা তখনও হচ্ছে। আমি ভয় কাটাতে ভাবলাম
দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে উঠে দাঁড়াতেই মাথার উপরে লাইটটা দ্রুত কয়েকবার জ্বলে নিভে একেবারে বন্ধ হয়ে গেল। পুরো গ্যারেজ তখন একেবারে নিকষ কালো অন্ধকার। ভয় যেন বারবার আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি তাই সেই শব্দটা অনুসরণ করে হাতের লাঠিটা শক্ত করে ধরে লাইট জ্বালিয়ে এগিয়ে গেলাম আপনার গাড়ির দিকে। কিছুটা কাছে যেতেই আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে শব্দটা ভেসে আসছে। আমি পেছন থেকে লাইট মারলাম ভেতরে, কিন্তু খোলা কাঁচের জন্য কিছুই দেখতে পেলাম না। তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম। আমি যখন ঘুরে গাড়ির সামনে যাচ্ছি ঠিক তখনই দেখি একটা অদ্ভুত টাইপের পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল। ভয়ে তো আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে কোন রকমের সামলে নিয়ে আমি আবার যখন লাইটটা গাড়িতে ফেললাম, তখন আপনার ড্রাইভিং সিটের পাশের জানালায় দেখলাম ছোপ ছোপ রক্ত। আর দেখেই মনে হলো মাত্র কেউ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে জানালায়। ভয়ে খানিকটা পিছিয়ে এসে সামনে থেকে ভেতরে লাইটটা ফেললেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম। একটা চাদরে ঢাকা মানুষের মতো কিছু শুয়ে আছে গাড়ির মাঝে। আর সেখানে পড়তেই একটা আবছা মুহূর্ত যেন আমি দেখতে পেলাম। এক ঝটকায় সেই চাদর সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই, চোখের বদলে আছে একদলা রক্তপিণ্ড। আমি আমার চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলেছি। একটা চিৎকার দিয়ে দৌড়ে উপরে উঠে যাই সিঁড়ি দিয়ে। আমার চিৎকার শুনে মালিক বের হয়ে আসেন। তাকে সবটা সংক্ষেপে বলি। তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান, কিন্তু আমি আর আসার সাহস পাচ্ছিলাম না নিচে। সেই সাথে তাকেও আসতে দেইনি। রাতটা আমি ওপরে তার বাসাতে কাটিয়ে সকালে নিচে নেমে এসে দেখি কি হয়েছে। গাড়ির কাছে গিয়ে দেখি আমার হাতের লাঠিটা পড়ে আছে, আর গাড়ির জানালায় তখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু গাড়ির মাঝে চাদর বা মানুষের অস্তিত্ব নেই। আপনারা বিশ্বাস করবেন না হয়তো। আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। রাশেদ সহ বাসার মালিক আর দারোয়ান এগিয়ে গেল গাড়িটার দিকে। গিয়ে দেখলো আসলেই তখনও ড্রাইভিং সিটের পাশের জানালায় রক্তের দাগ। রাশেদ গাড়ির পেছনের ডালা খুলে ভেতরে গেল আর দেখল মেঝেতেও কয়েক ফোঁটা রক্তের দাগ। তার খুব ভালো করেই মনে আছে কাল রাতেও সে গাড়ি ওয়াশ করে এনেছে। এসব রক্তের দাগ থাকার কোনো কারণ নেই। এসব কিছুর কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশেদ তখন তার গাড়ি নিয়ে গ্যারাজ থেকে বের হয়ে আসে। দুদিন পরে নতুন একটা গ্যারাজ খুঁজে সেখানে গাড়িটা রেখে দেয়, কিন্তু সেখান থেকেও পরদিন সকালে তাকে জানানো হয় এই গাড়ি রাখা যাবে না। কিন্তু তারা কোনো কারণ না বলে গাড়ি বের করে দেয়। এভাবে প্রায় কিছুদিন যেতে রাশেদ একটা হুজুরের সাথে দেখা করে। সেই হুজুর তাকে পরামর্শ দেন গাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। পরে রাশেদ সেই গাড়িটা একটা গাড়ির গ্যারাজ মালিকের কাছে বিক্রি করে দিয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স কিনে নেয়। তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়ে রইল তার জীবনে। শুধু অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখানে তার পেশা পরিবর্তন করেনি। কে জানে আজকের এই ঘটনা প্রচার হওয়ার সময়ও রাশেদ হয়তো কোনো নতুন লাশ নিয়ে ছুটে চলেছে নির্জন রাস্তা দিয়ে। ভালো থাকুক সকল অ্যাম্বুলেন্স চালক যারা তাদের পেশাদারিত্বের কারণে এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। আমি তানভীর তুষার আবার হাজির হব নতুন কোনো ভয়ানক সত্যি অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই ঘটনা শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমি আপনার ভূত এফএম-এর নিয়মিত একজন শ্রোতা এবং সেই 2013 সাল থেকে আমি আপনার ভূত এফএম-এর বড় একজন ফ্যান। যখন শুনতে পেলাম 2019 সালে আপনি এই প্রোগ্রামটি বন্ধ করে দেবেন, তখন খুব মন খারাপ হয়েছিল। আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর
যখন শুনলাম যে ভূত.com স্বাধীন মিউজিক অ্যাপে আবারও ফিরে আসছে, তখন কি যে খুশি হয়েছিলাম তাও আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আপনাদের যে ঘটনাটি বলছি সেটা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি গ্রামের। সঙ্গত কারণে আমি আর কিছু উল্লেখ করছি না। এখন যে ঘটনাটি আপনাদের বলবো এটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটা রোমহর্ষক ঘটনা। এখানে আমার ফ্রেন্ডের নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করছি। ঘটনাটি ঘটে এই বছরের সেপ্টেম্বরের 17 তারিখে, অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরের 17 তারিখ। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি মূলত আমার ফ্রেন্ডের চাচার সাথে ঘটে, তাই আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আগে থেকে আমাদের বংশগত স্বভাবে মাছ ধরার একটা পরিচয় আছে। আমাদের গ্রামের সামনে রয়েছে একটা বিল। সেই বিলে প্রতি বছর বর্ষার সময় পানি আসে। বিল তখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং গ্রামবাসীরা মাছ ধরার জন্য দিনরাত সেই বিলের সাথে লেগে থাকে। যেহেতু আমাদের বংশগত স্বভাবে মাছ ধরা একটি রীতি রয়েছে, সেহেতু আমার চাচাও প্রতি বছর এই বিলে মাছ ধরত। তো এবছরই আমার চাচার সাথে মাছ ধরাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পরিবারের ওপর খুবই একটা কষ্টদায়ক ঘটনার জন্ম দেয়। একদিন রাতে আমার চাচা ও তার দুই বন্ধু রাত 11টার দিকে কি 11:30টার দিকে বিলে মাছ ধরতে যান। তখন মাছ ধরতে ধরতে রাত 1টা কিংবা 2টার কাছাকাছি চলে যায়। আমার চাচার বন্ধুরা বলে যে চল, আজকে তো মাছ ভালোই ধরেছি, তাহলে চল আজকের মতো ফিরে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার চাচা ছিলেন খুবই মাছ ধরার পাগল। মাছ ধরার নেশা তখন আমার চাচাকে পেয়ে বসেছে। তার দুই বন্ধুকে তিনি বললেন আর একটু পরে যাব। তখন তার বন্ধুরা বলল, আজ তো ভালোই মাছ পেয়েছি, তাহলে আর কি করব, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আমার চাচা তাদের সাথে যেতে রাজি হলেন না। চাচা তার দুই বন্ধুকে বলল, তোদের মধ্যে যে কোনো একজন আমার সাথে থাক, একজন চলে যা। তখন আমার চাচার এক বন্ধু তার সাথে থাকার জন্য রাজি হলো এবং আরেকজন বাড়ি ফিরে গেল। এই ঘটনাটুকু আমার চাচার সেই বন্ধুর কাছ থেকে শোনা। বলছেন চাচার বন্ধু, আমরা যখন আবার মাছ ধরা শুরু করলাম তার কিছুক্ষণ পরেই বিলের মধ্যে দুটো আলো দেখতে পেলাম। আলোগুলো লাল রঙের ছিল। আস্তে আস্তে সেই আলোগুলো আমাদের কাছে আসতে থাকলো। একটু কাছে আসতেই ভালো করে লক্ষ্য করলাম যে আলোগুলো খুবই লাল আর দুটো চোখের মতো, যেন আগুনের দুটি ফুলকি। তখন আমরা দুজনেই ভাবলাম ওগুলো কি। আমাদের একটু ভয় লাগতে শুরু করলো। আস্তে আস্তে আলোগুলো যখন আমাদের দিকে এগিয়ে এলো, আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা দেখতে পেলাম যে দৈত্যাকৃতির একটা জিনিস, তার মাথায় সাদা সাদা লোম ছিল, তার মুখটা ছিল ঘোড়ার মুখের মতো, আর তার দুই হাত ছিল ঘোড়ার খুরের মতো। তখন সেই সাদা অবয়বটা আমাদের দিকে ধেয়ে আসছে আর বিকট কর্কশ শব্দ করতে করতে আসছে। তখন আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই এবং দৌড় দেই। আমাদের বিলে বর্ষার সময় হাঁটু সমান পানি। আমরা মাছ ধরতে ধরতে বিলের কাছাকাছি চলে এসেছিলাম। ঠিক তখনই সেই বিভৎস অবয়ব আমাদের দিকে তার দুই ঘোড়ার খুরের মতো হাত বাড়িয়ে দিল এবং শুধু তাই নয়, হাতগুলো বড় হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দুজনেই পানির মধ্যে দৌড় দেওয়ার চেষ্টা করি। যেহেতু বিলে আমাদের হাঁটু সমান পানি থাকার কথা, ভালোভাবে দৌড়াতে পারছিলাম না। এরই মধ্যে বিলে পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছিলাম মাছ ধরতে ধরতে। ভয়ে কে কার মতো কোন দিকে দৌড়িয়েছিলাম বুঝতে পারিনি। আমি কোনোভাবে আস্তে আস্তে এসে বিলের পাড়ে উঠে বাড়ির দিকে দৌড় দেই। তখন আমার কোনো খেয়াল ছিল না। দৌড়াতে দৌড়াতে এসে একসময় বাড়ির ভিতরে ঢুকে দরজার সামনে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখছি আমার চারপাশে আমার বাড়ির মানুষ, আমার বন্ধুর বাড়ির অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধুরা আমার কথা জিজ্ঞেস করছে। তখন আমি সবাইকে সবকিছু খুলে বলি। একটা ঘটনা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা এটা। তখন সবাই আমার চাচাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। তখন সবাই আমরা বিলের দিকে যাই, আর সেখানে গিয়ে আমরা চাচাকে দেখতে পাই না। বিলের মধ্যে নেমে আশেপাশে অনেক জায়গায় খুঁজেও আমার চাচাকে আর পাওয়া যায় না। এভাবেই 3 দিন পার হয়ে যায়। একদিন সকালে একটি লোক খবর নিয়ে আসে যে বিলে যেন কার লাশ পড়ে আছে। তখন আমাদের বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখি সেখানে ইতোমধ্যে লোক জড়ো হয়ে গেছে। লাশটা বিলের মধ্যে উল্টো হয়ে গেড়ে রাখা। তখন কিছু মানুষ মিলে লাশটিকে উঠিয়ে নিয়ে আসে। মুখটা একদম কাদায় মেখে গেছে, মুখের ভেতরেও অনেক মাটি হাঁ দিয়ে গেছে। তখন আমাদের বাড়ির সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তারপর নিশ্চিত হয় যে এটা আর কারো নয়, আমার চাচার লাশ।
তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। জানি না কতটুকু ভয়ানক, তবে এই ঘটনাটি আমার পরিবারের কাছ থেকে একটা কষ্টদায়ক ঘটনা। আমার চাচা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ থেকে 1 মাস হলো। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, তা আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। জানি ঘটনাটি ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তবুও চেষ্টা করেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এই চেষ্টাটুকু করেছেন এবং আপনি যে আমাদের ঘটনা পাঠিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, রাসেল ভাইয়া আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। বলছি নীলফামারী জেলার খুব সুন্দর একটি উপজেলা সৈয়দপুর থেকে, দ্য সিটি অফ নাইটও বলা হয় যাকে। সঙ্গত কারণে নিজের নাম প্রকাশ করতে পারছি না এবং সৈয়দপুর থেকে ঢাকা অনেক দূরে হওয়ায় স্টুডিওতে উপস্থিত থাকা সম্ভব নয়। তাই আমি অনুরোধ করছি আমার স্টোরিটি পড়ে শোনানোর জন্য। 2018 থেকে আমি ভূত FM শুনি এবং বর্তমানে ভূত.com শুনছি প্রতিনিয়ত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও শুনবো। এটি আমার ভূত.com এ পাঠানো প্রথম ঘটনা, তাই বানানে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার কারণে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে কালেক্ট করেছি এবং ঘটনাটি শেয়ার করার অনুমতি পাই একমাত্র শর্ত, যেটি হলো স্টোরিতে কারো নাম কিংবা জায়গার উল্লেখ করা যাবে না। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমার কলিগের নানার সাথে ঘটে যাওয়া বর্তমানে ঘটেছে এমন একটি ছোট্ট ঘটনা। বলছি আমার কলিগের ভাষায়। ঘটনাটি আজ থেকে 40-50 বছর আগের। আমার নানা তখন 10 কিংবা 12 বছরের কিশোর হবেন। তারা নিতান্ত দরিদ্র হবার কারণে তিনি সেই বয়সে মানুষের বাসায় কামলার কাজ করতেন। এক কথায় বাড়ির সব কাজই, যেমন গরু ছাগল দেখাশোনা করা, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসা ইত্যাদি, এবং তিনি যা মাইনে পেতেন তা দিয়েই সংসার চলত। তিনি তুলারাশির জাতক ছিলেন। ছোটবেলা থেকেই তাকে অদৃশ্য কেউ পছন্দ করত, মানে জিন জাতীয় কিছু। তিনি রোজকার মতো একদিন ঘাস কাটতে বেরিয়েছেন এক মস্ত ফসলি জমিতে। জমিটা এত বড় ছিল যে জমির মাঝ বরাবর থাকলে আশেপাশের গ্রামের গাছপালাও দেখা যেত না। সেদিন ভর দুপুরে তিনি ঘাস কাটছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। খুব ফর্সা দেখতে, গায়ের চামড়াগুলো ঝুলে গিয়েছিল, এমন একটা অবস্থা। বৃদ্ধাটি বললেন, কিরে, টাকা নিবি? নানু যেহেতু অত্যন্ত গরিব, তাই তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ লাগবে। তখনই নানু দেখল হঠাৎ অদৃশ্য থেকে একে একে 5টি স্বর্ণ মুদ্রা ভর্তি হয়ে একটা হাড়ি তার সামনে এসে পড়ল। নানু তখন কম বয়সী হওয়ায় সেটা প্যারানর্মাল কিছু আন্দাজ করতে পারেননি। হঠাৎ বৃদ্ধা বলল, এগুলো কিসে নিবি? তখন নানু তার কোমরে থাকা গামছাটি খুলে বিছিয়ে দিল। এগুলোতে দিন, আমি এগুলো গামছায় বেঁধে বাড়ি নিয়ে যাব। তখনই হঠাৎ বৃদ্ধটি রেগে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দিল আমার নানুর গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে নানু সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ থেকে ফেনা বের হতে থাকে। তখন করারও কেউ দুপুরে জমিতে কাজ করতে যেত না, তাই বিকেলে কয়েকজন জমিতে কাজ করতে গেলে নানাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে এবং নানাকে চিনত। তাই তৎক্ষণাৎ আমার নানা যার কাছে কাজ করতেন তার বাসায় নিয়ে যান। সন্ধ্যার পর নানার জ্ঞান ফিরে আসলে নানি কি হয়েছে জিজ্ঞেস করে নানা তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনাটি এখানে শেষ হলে পারত না। তারপর থেকে সেই বৃদ্ধা নানার স্বপ্নে আসা শুরু করলেন। একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধাটি তাকে বলছে সে নানাকে কিছু সম্পদ দেবে, যার বিনিময়ে সে নানার কাছ থেকে কিছু একটা নিয়ে যাবে। এবং একদিন নানা রাতের খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে দেখেন সেই বৃদ্ধাকে। এই স্বপ্নে তাকে বলা হয় যে তিনি অনেক সম্পদ পাবেন এবং সম্পদের এক পাহারাদার বানাবেন তাকে। নানা সেই স্বপ্নতে জবাব দিয়ে দেন। তিনি বলেন যে না, এবং সেই বৃদ্ধা মাঝে মাঝে তার স্বপ্নতে আসতো এবং নানার সাথে কথা বলতো। দেখতে দেখতে দিন ছেড়ে বছর কেটে যায়। নানা বিয়ে করেন, সংসার করতে শুরু করেন। আমার নানি ছিলেন 5 ওয়াক্ত নামাজি এবং পরহেজগার ব্যক্তি। তিনি কখনো নামাজ মিস করতেন না। নানার বিষয়ে সেই বৃদ্ধা আমার নানির স্বপ্নেও আসতো এবং বারবার তোর স্ত্রীকে আমি নিয়ে যাব এবং আমার সম্পদের পাহারাদার বানাবো, এই সমস্ত কথা বলতো। নানিও স্বপ্নে তাকে না করে দিতেন এবং বলতেন তিনি যাতে তাকে নিয়ে না যান। এদিকে বৃদ্ধা নানান ভাবে মাঝে মাঝে বিভিন্ন রূপ নিয়ে আসতো এবং আসার আগে জানিয়ে দিত যে কাল আমি তোর বাসায় আসব একটা ছাগল কিংবা টিয়া পাখির রূপ নিয়ে। তাই নানার রুম আগে থেকে সুন্দর করে মুছে আগরবাতি জ্বালিয়ে রাখার জন্য বলে দিত এবং তাতে তাকে যেন কেউ বিরক্ত না করে সে বিষয়েও সাবধান করে দিত।
এমনি একদিন সে নানাকে জানালো যে আগামীকাল তার বাসায় টিয়া পাখির রূপ ধরে আসবে এবং খাটের একটা কোনায় বসে থাকবে। তো সেদিন নানা আগে থেকে সবাইকে জানিয়ে রেখেছিল যে তার রুমে কোনো প্রকার টিয়া পাখি দেখলে যাতে সেই পাখিকে কোনো বিরক্ত না করা হয়। যথারীতি সেই ঘরটি সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় এবং আগরবাতি জ্বালানো হয়। সেদিন রুমে আমার খালাতো বোন বই পড়ছিল। বই পড়া শেষ করে সে বই গুছাতে যাবে, তখন ভুল করে একটা বই টেবিল থেকে পড়ে যায় এবং সেই বইটি উঠাতে গেলে তার নজর যায় খাটের দিকে। সে দেখতে পায় খাটের এক কোণে একটি সুন্দর টিয়া পাখি বসে আছে। ব্যাস, দেখা মাত্র পাখিটি ধরতে খাটের নিচে ঢুকে পড়ে এবং পাখিটিও উড়ে পালাতে চায় এবং সেইখানে তৎক্ষণাৎ ধাওয়া করে। কিছু দূর পাখিটি উড়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতেই নানু আবার স্বপ্নে দেখতে পায়। খুব গরম মেজাজ নিয়ে নানাকে বলতে থাকেন সেই বৃদ্ধা, আজ বিরক্ত কেন করা হয়েছে? নানু তখন বললেন, ছোট্ট মেয়ে বাচ্চা, তার তো আর সেরকম বুদ্ধি টুদ্ধি হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছে। জানলে অবশ্যই সে করতো না, তাকে না হয় এবারের মতো ক্ষমা করে দাও। এবারে বোঝানোর পর সেই বৃদ্ধাটি তার কথা মানলেন। একদিন নানু বাইরে মুরগির ঝোপের উপরে ঘুমিয়েছিলেন। বলে রাখা ভালো, নানুর বাসায় আগেকার দিনের মতো মুরগির ঝোপের উপরে বসার একটা স্থান বানানো যেত। তিনি সেটার উপরেই মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর, তখন ঘুমের মধ্যে হঠাৎ তিনি বুঝতে পারেন তার পায়ের কাছে একটা ছাগল মাথা রেখে ঘুমাচ্ছে। তখন আমার মামাও ছাগল পালতেন। নানা রাতেই মামাকে জিজ্ঞেস করলেন তার ছাগল বাইরে বের হয়েছিল কিনা। মামা চেক করে বললেন যে তার ছাগল ঠিকঠাক জায়গাতেই আছে। নানা তখন চমকে গিয়ে ছাগলটিকে ধরতে গেলেন। দেখেন ছাগলটি মশারি চিরে উধাও। যেহেতু সেই বৃদ্ধ নানাকে না জানিয়ে এসেছিল, তাই সে নানাকে অনেক বকাঝকা করে। আর নানাকে এখনো তার কথা মতো চলতে হয়। যদি সে বলে চুল বড় রাখতে, তাহলে চুল বড় রাখতে হবে। যদি সে বলে চুল ছোট করতে, ছোট করতে হবে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার। তবে 100% যে সত্য এই ঘটনাটি তা নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে কষ্ট করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনি যে লিখেছেন তারপরে যে আমার কাছে আব্বু আম্মুর অনেক ঘটনা রয়েছে, সময় পেলে সেগুলো পাঠাবো। আমি আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব দ্রুতই আপনার ঘটনা আপনি পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই মাফ চেয়ে নিচ্ছি ঘটনা সাজিয়ে না লিখতে পারার জন্য। আমি আমার পরিচয় গোপন রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনি আমার জায়গা থেকে নাম বলতে পারেন লিসেনারদের। আমি ফরিদপুর জেলার মধুখালী থানা থেকে লিখছি। আমার ঘটনাটিতে আমি ছদ্মনাম ব্যবহার করেছি। আমি আগে থেকে ভূত এফএম শুনতাম, কিন্তু লাইভ ভূত এফএমে আসা হয়নি। যাই হোক, তখন ছোট ছিলাম। খালাতো ভাই নানু বাড়ি এসে ভূত এফএম এর গল্প করতো, আমি তার সাথে শুনতাম। এখন আপনার শো ভূত.com-এর সকল ঘটনা শুনি। আমি কখনো ভূত প্রেত এই সমস্তের উপরে বিশ্বাস করতাম না। ভাবতাম আল্লাহ তাআলা জিন ফেরেশতাদের সৃষ্টি করেছেন, এটাকে দেখেই মানুষ ভূত ভাবে। কিন্তু আমার জীবনে একটা প্যারানরমাল জিনিস ঘটে যায়। ঘটনা বেশি দিন আগে না, 2018 সালে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। পড়ালেখার পাশাপাশি বাসায় আম্মু এলাকার একজন হুজুর ঠিক করে দেন। আমি তার প্রিয় ছাত্র ছিলাম। অনেক সহজেই পড়া বুঝতে পারতাম, তাড়াতাড়ি কোরআন শরীফ পড়া ধরলাম। একদিন এলাকায় অনেক বৃষ্টি হচ্ছিল। তখন আমার আম্মু এশার নামাজ শেষ করে আমাদের বাসায় আসেন। তো সেই দিন বৃষ্টি হওয়ার কারণে আমার আসতে দেরি হচ্ছিল। তখন সন্ধ্যা থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। আমার আম্মু বলল যে শহীদ কাকার দোকান থেকে মোমবাতি কিনে নিয়ে আসো। আমার হাতে একটা লাইট দিয়ে দিলেন। আমিও বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। বাসা একটু দূরে হওয়ায় একটা মাঠ পার হতে হয়, তারপরে অনেক বড় একটা বট গাছ। এই গাছের কাছে এসে লোকজন রাতে দুধ দিয়ে যায়, তাছাড়া টাকা পয়সা দিয়ে মানত করে। এখানে যাওয়াটা ঠিক হবে না, তাও আমি আস্তে আস্তে সেখান দিয়ে পাড়ি দিচ্ছিলাম। হঠাৎ দেখি বট গাছের কাছে একজন অল্প বয়স্ক লোক, মাথায় সাদা জুব্বা পরা, পাগড়ি দেয়া আছে। সে প্রথমে আমাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর সেই সাদা জুব্বা পরা অল্প বয়স্ক লোক আমার নাম ধরে ডাকে। তার কণ্ঠস্বর শুনেই তাকে চিনে ফেললাম। আরে, আমাদের সেই হুজুর এটা। আমি আস্তে আস্তে কাছে গেলাম। কাছে গিয়ে দেখি তিনি মাথা নিচু করে আছেন। আমি তাকে বললাম, হুজুর আপনি কথা বলছেন না কেন? তিনি একভাবে দাঁড়িয়ে থাকেন।
আমি তার মুখে লাইট মারলাম, অমনি দেখি তার চেহারা বদলে একটা বাজে রূপ নিল। আমি তখনই দেখি যে সেটা মাটি থেকে ওপরের দিকে ভাসছে। এটা দেখার পর আমার আর বুঝতে বাকি রইল না কোনো কিছুই। আমি চিৎকার দিয়ে দৌড় দেওয়া শুরু করলাম। শরীরে যত শক্তি ছিল তত জোর দিয়ে আমি দৌড়াতে থাকি। একই কাদা দিকে পিচ্ছিল পড়ে যাচ্ছিলাম, আবার উঠে দাঁড়াচ্ছিলাম। এক সময় ওই বট গাছ থেকে অনেক দূরে আমি চলে আসি। তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। অজ্ঞান হয়ে যাব তখনই আমার কিছু জিজ্ঞেস করার আগে আমি বলি, হুজুর আপনি এইখানে? তাহলে আমি যাকে গাছের ওখানে দেখলাম সে কে ছিল? হুজুর আমার কথাটা বিশ্বাস করেন আর আমাকে ঝাড়িয়ে দেন, আর বলেন তুমি কি করতে এসেছো এখন শুনি। আমি বললাম, হুজুর আমার এলাকায় বিদ্যুৎ নেই, তাই মোমবাতি কিনতে এসেছিলাম। পরে হুজুর বলেন, তোমাকে আমি বাসা পর্যন্ত দিয়ে আসি, পরিষ্কার হয়ে যাও এবং আমি ততক্ষণে মোমবাতি নিয়ে আসবো। রাসেল ভাই, এই ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হলো না, কারণ আমি এই সময় অনেক সুস্থ ছিলাম। কিন্তু এই ঘটনার পর আরেক রাত আসে। সেই রাতের কথা মনে পড়লে আমার শরীরের রোম দাঁড়িয়ে যায়। একটা কথা বলি রাসেল ভাই, আমার ঘটনাতে কেউ ভয় নাও পেতে পারে, কিন্তু রাতে যখন কেউ একা এই মুহূর্তে পড়ে তখন আপনি নিজেই ভেবে দেখুন কিরকম লাগবে। আমি আবার বলা শুরু করছি, এই ঘটনার পর আব্বু আম্মু তেমন রাতে বাসা থেকে বের হতে দিত না, তবে আমি একা ঘুমাতাম। একটা ঘটনা বলতে ভুলে গেছি, একদিন রাতে আমি একা ঘুমাচ্ছিলাম। আমাদের গ্রামটা একটা মাঠের পাশেই। সেই দিন আমি রাতে এগোচ্ছি, আমার ঘুম ভেঙে যায়। ঠিক কয়টা বলতে পারবো না। আমার ঘুম ভেঙে যাওয়ার কারণে আমি বুঝতে পারছি না। এইভাবে বাম কাত হয়ে শুয়ে আমি যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 3টা লম্বা লোক সাদা কাপড় পরে ডাকছে, বলছে চলে আয়, চল চল আমাদের সাথে। আমি তখন মুখের দিকে তাকাতেই আমাদের সেই রাতের ঘটনা মনে পড়ে যায়। আমি এত অনেক ভয় পাই আর ভাবতে থাকি আজ আর রেহাই নেই। সেদিন তো পালিয়ে বেঁচেছিলাম, আজকে কি হবে? আমি চিৎকার দিতে যাই, কিন্তু দেখি আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার শরীর নড়াচড়া করতে পারছি না, মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতে শুরু করি। এরপর আর কিছু মনে নেই। সকালে চোখ খুললে দেখি আব্বু আম্মু আমাকে জিজ্ঞাসা করছে, তুই রাতে বাইরে মাটিতে পড়েছিলি কেন? আমার বাসায় তালা লাগানো ছিল ভেতর থেকে। এটা আমি শুনে আরো ভয় পেয়ে যাই এবং তাদেরকে রাতের সব ঘটনা খুলে বলি। কয়েকদিনের জ্বর ছিল আমার। এরপর আমার কাকি আমাকে একদিন এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেই কবিরাজ আমাকে অনেক কাজ সাথে কিছু ঔষধ দেন। এখন রাসেল ভাই, আমি সেই কালের সাথে 2022 সালের ছবি আর কোনোভাবে মিল খুঁজে পাই না। চোখের নিচে কালো দাগ, শরীরের ওজন কম, আমি পাটকাঠির মতো হয়ে গেছি। একা একা আমি সেই কথা ভাবতে থাকি, তবে এমন কিছু ঘটেনি, পাটকাঠির মতো হয়ে গিয়েছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর অডিও ক্লিপ আরো একটা শোনাতে চাই এই মুহূর্তে। যারা সাথে আছেন সাথে থাকুন প্লিজ। আমরা চলে যাচ্ছি আমাদের অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম, ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা এবং সে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী, এই মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনার। তো রাসেল ভাই, আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনতাম। হঠাৎ করে যখন ভূত এফএম বন্ধ হয়ে গেল, আপনার কণ্ঠস্বর যখন প্রতি সপ্তাহে শুক্রবার শুনতে পেতাম না, খুব খারাপ লাগতো। কিন্তু আপনি নতুন ভাবে, নতুন আঙ্গিকে আমাদের মাঝে ভূত.com নিয়ে হাজির হয়েছেন, এতে আমি অনেক খুশি। তো রাসেল ভাই, আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি শেয়ার করার আগে একটু ভূমিকা দিতে চাই যে ঘটনাটা রাসেল ভাই কিভাবে আমি জানতে পারলাম। পৃথিবীতে রাসেল ভাই অনেক কিছুই ঘটে। পৃথিবীতে কোটি কোটি মানুষ, কিছু না কিছু মানুষের জীবনে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে যায়। ঠিক তেমনি এই ঘটনাটি। রাসেল ভাই, আমার মা মিরপুরে একটি হাসপাতালে ভর্তি ছিল। ওই হাসপাতাল অনেক বড় হাসপাতাল, কিডনির জন্য, কিডনি রোগীদের জন্য। তো আমার মাকে আত্মীয় স্বজনরা সবাই দেখতে আসতো, আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল তারাও আসতো। তো একদিন আমার এক ফ্রেন্ড আসছে, ওর নাম হচ্ছে আলামিন। তো ও হাসপাতালের নিচে এসে আমাকে ফোন দিল, বলতেছে, বন্ধু একটু নিচে আয়, আমাকে নিয়ে আসা। তখন আমি ওকে নিয়ে গেলাম। তো দেখলাম ওর মধ্যে হাসি খুশি, ওর মন ফুরফুরে,
তো হঠাৎ করে যখন 6 তলায় গেলাম হাসপাতালের, তো একটা সময় দেখতেছি ওর মানে আমার মায়ের সাথে আছে, তো দেখলাম ওর মনটা কেন জানি বিমর্ষ। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আলামিন, কি ব্যাপার এরকম হতবিহ্বল বিমর্ষ তোকে লাগতেছে কেন? কিছুক্ষণ আগে না তুই হাসি খুশি ছিলি? তো তখন ও বলতেছে, বন্ধু একটা দুঃখের ঘটনা আছে, মর্মান্তিক একটা ঘটনা, তো পরে বলবো, এখন যখন এখান থেকে চলে যাবো আন্টিকে দেখার পর তখন বলবো। তো যাই হোক রাসেল ভাই পরে ও আমার মাকে দেখলো, কথাবার্তা বললো। যখন ও চলে যাবে তখন আর বলতেছে, বন্ধু আয় নিচে আয়, তোকে আমি এই ঘটনাটা বলবো। তো রাসেল ভাই তারপর আমি ওর সাথে নিচে যাই, তখন ও এই ঘটনাটা বলা শুরু করে যে আসলে কি মর্মান্তিক ঘটনা। আমিও কিন্তু শোনার জন্য খুব আগ্রহ নিয়ে আছি। তখন ও বলল যে ওর আলামিনের বাসা হচ্ছে আমিন বাজারের ওখানে, ওরা ওখানকার স্থানীয়। তো ওর এলাকার এক ভাগ্নি, দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশী, ঘনিষ্ঠ। তো ওই ভাগ্নির নাম হচ্ছে সুমাইয়া। তো এই মেয়েটা যখন রাসেল ভাই জন্মগ্রহণ করে, ছোট থেকেই ওর সাথে নাকি 6-7টার মতো জিন ছিল। তো যখন এই মেয়েটার জন্ম হওয়ার পর তার বাবা মা অনেক চেষ্টা করছে যে জিনগুলোকে ওর থেকে দূরে রাখার। সেজন্য কবিরাজ বলেন, হুজুর বলেন, রাসেল ভাই সব জায়গায় ওরা গেছে, কিন্তু কখনো কোনো লাভ হয়নি। একটা পর্যায়ে পরিবার হালটা ছেড়ে দেয় যে যাক, কার যেহেতু হচ্ছে না, থাকুক এইভাবেই, তো তেমন তো তার মেজর কোনো সমস্যা করতেছে না। তো একটা সময় এইভাবেই চলতে থাকে, মেয়েটা বড় হতে থাকে। মাঝে মধ্যে দেখা যেত সমস্যা হতো, বিশেষ করে কুরবানির ঈদ আর রমজানের ঈদে গরুর মাংস বাসায় ওরা ঢুকাতে পারত, কিন্তু এই 2 ঈদ বাদে কখনো যদি আত্মীয় স্বজন আসছে বাসায়, তখন ওরা গরুর মাংস ঢুকাতে পারতো না। গরুর মাংস ঢুকালে ওই দিন জিন ওই মেয়েটার গায়ে শরীরে ভর করত। পরে হুজুর আবার সূরা মাধ্যমে তখন একটা সময় জিনগুলা ছেড়ে যেত মেয়েটাকে। তো এইভাবেই মেয়েটা বড় হয়, 16-17 বছর বয়স হয়। তো অনেকেই সলা পরামর্শ দেয় যে আপনারা আপনাদের সন্তানকে বিয়ে দেন। অনেক হুজুরও বলে এই কথা যে বিয়ে দেন, বিয়ে দিলে হয়তো সমস্যাগুলো সমাধান হবে। তো রাসেল ভাই যখন মেয়েটার বয়স 17 বছর, ওর যখন বিয়ের ঠিক করার জন্য পাত্রপক্ষ ঠিক করা হয়েছে, বিয়ে হবে কয়েকদিন পর বাদে। তো রাসেল ভাই 2020 সালের জুলাই মাসের ঘটনা। তখন রাসেল ভাই সারা বাংলাদেশে করোনা প্রচুর ভাবে ছিল, আমরা জানি সবাই। তো তখনকার এই মর্মান্তিক ঘটনাটা, তার আগে ওই মেয়ের সাথে, সুমাইয়ার সাথে অনেক ছোটখাটো ঘটনা ঘটে গেছে আলামিনের ভাগ্নির সাথে। যেমন দেখা গেছে, কিছু ঘটনা বলি রাসেল ভাই। ওই মেয়ে যে ঘরে থাকতো, দেখা গেছে ওই ঘরের পাশ দিয়ে মধ্যরাতে বিড়াল চিৎকার করে। দেখা গেছে কিছু পাখি শব্দ করে, কিচিরমিচির করে। তারপর মেয়েটা যে রুমে ঘুমাতো, দেখা গেছে ছাদের উপর দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, কিন্তু ওর পরিবারের কেউ দেখতে পেত না। যে অনেকে সন্দেহবশত বের হয়ে দেখছে যে কি হচ্ছে, দেখে কিছুই নাই। বাসার সাথে একটা নারিকেল গাছ আছে রাসেল ভাই, দেখা গেছে নারিকেল গাছটা নিজের থেকে দোল খাচ্ছে, অথচ চারপাশে কোনো বাতাস নাই, অন্যান্য গাছগুলো দোল খাচ্ছে না, কিন্তু ওই নারিকেল গাছটা দোল খাচ্ছে। এরকম ওরা দেখছে, ওর পরিবারের মানুষজন দেখছে, আলামিনও দেখছে এই ঘটনাগুলো, চাক্ষুষ সাক্ষী। তো একটা পর্যায়ে রাসেল ভাই ওই মেয়ের বিয়ে ঠিক করা হয় 2020 সালের জুন মাসের ওদিকে। আর তার কিছুদিন পর জুলাই মাসে হঠাৎ করে একদিন মেয়েটার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে, দেখা যাচ্ছে বমির সাথে রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে। আর শরীরে জ্বর ছিল অনেক,
102 ডিগ্রির মতো জ্বর ছিল। তো ওই মেয়ের পরিবার ভাবে হয়তো বা করোনা পজিটিভ। তো তখন তারা হাসপাতালে নিয়ে যায় সোয়ার্দি মেডিকেলে। তো সোয়ার্দি মেডিকেলে সে সময় আইসোলেশন পায়নি, আরো বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। একটা হাসপাতালে পায়, এই হাসপাতালটা হচ্ছে ধানমন্ডিতে, নাম আমি বললাম না রাসেল ভাই। তো ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর ওইখানে একটা ঘটনা ঘটে যায়। দেখা যায় এক নার্স তাকে সেবা শুশ্রূষা করছিল। তো ওই নার্সের হাতে ভয়ঙ্কর ভাবে রাসেল ভাই কামড় বসিয়ে দেয়। এই ঘটনাটা আলামিনও দেখছে, আলামিন ছিল, যে ওই নার্সের হাতে কামড় দেয়, হাতের মাঝখান বরাবর ডান হাতে কামড় বসায় দেয় রাসেল ভাই। তো এইভাবে যায়। তারপর ওইখানকার ডাক্তারটা, ওই হাসপাতালের ডাক্তারটা বলে যে এই মেয়ের হয়তো বা কিডনির সমস্যা আছে, আপনারা তাহলে একটা কিডনি হাসপাতালে নিয়ে যান। তখন রাসেল ভাই, আমার মা যে হাসপাতালে ভর্তি ছিল দীর্ঘদিন, সেই হাসপাতালে ওই মেয়েকে অ্যাডমিট করা হয়। আমার মা ছিল যে তলায়, তার নিচতলায় ঘটনা, এটা 4th তলার ঘটনা। তো ওই হাসপাতালে মেয়েটাকে ভর্তি করা হয় মিরপুরে। নাম আমি হাসপাতালটা উল্লেখ করলাম না রাসেল ভাই। তো ওখানে ভর্তি করার পর দেখা যায় রাত 12টা-1টার দিক অন্যান্য যে নার্স গুলো আছে এরা চিৎকার শুরু করে দেয় যে ভয়ানক একটা পরিস্থিতি, মানে সবাই একসাথে চিৎকার দিয়ে যখন আসে সবাই। আলামিনদা তো বাইরে অপেক্ষা করতেছিল, সেই সময় ভিতরে কাউকে প্রবেশ করতে দিত না। বাইরে মানে হাসপাতালের বাইরে বলতে পেশেন্টের যে রুম গুলো আছে, কেবিনের বাইরে একবারে আত্মীয় স্বজনেরা এদের মানে থাকার বন্দোবস্ত ছিল। অনেকে দেখা গেছে সব বিছিয়ে থাকতো, পাটি বিছিয়ে থাকতো। তো আলামিনরাও লাফ দিয়ে উঠে যে কি হলো। পরে আলামিন রুমে ভিতর গিয়ে দেখে রাসেল ভাই যে আলামিনের যে ভাগ্নি সুমাইয়া, দেখা যাচ্ছে পুরো শরীরটা রাসেল ভাই অস্বাভাবিক ভাবে বেঁকে যাচ্ছে। মানে দেখা গেছে পা আর মাথা ঠিক আছে, কিন্তু পেটটা মানে মেরুদণ্ডটা রাসেল ভাই বাঁকা হয়ে যাচ্ছে, অস্বাভাবিক ভাবে বাঁকা হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে অবিরল রক্ত বের হতে শুরু করছে। তখন তো সবাই ভয় পেয়ে গেল, কি হলো, নার্সরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল, এটা কি হচ্ছে, কি এরকম হচ্ছে কেন। সাথে সাথে ডাক্তার আসলো, মেডিকেল ডক্টর এসে চেক আপ করলো। তো যখন মেডিকেল ডক্টর মেয়েটাকে চেক আপ মানে কাছাকাছি গেছে, ওই মেয়ে তখন মানে বলতেছে একটা অন্য ভয়েসে বলতেছে যে তুই সর। মানে ওর ভাষ্য মতে, আলামিনের ভাষ্য মতে, যে ওই মেয়েটা বলতেছে, মানে কথা স্পষ্ট বলতে পারতেছে না, তবুও বলার চেষ্টা করতেছে যে তুই সর, নাহলে তোর খবর আছে। এই জাস্ট এতটুকু কথাই বলছে। তার কিছুক্ষণ পরক্ষণেই ওরা হয়তো বা আইসিইউতে নিয়ে যাবে। আর ওই সময় যেহেতু প্রচুর পরিমাণে করোনা, তখন মানে কি করবে, কি ব্যবস্থা করবে, মানে সময় পাচ্ছে না। আর অনেক বিলম্ব করার কারণে একটা সময় মেয়েটা ওই হাসপাতালে ওই কেবিনেই মারা যায় রাসেল ভাই। সর্বোচ্চ 40 মিনিটের মতো বেঁচে ছিল, তারপর নাকি মারা যায়। মেয়েটাকে আর বাঁচাতে পারেনি। পরে যখন মেয়েটার লাশ নিয়ে যাওয়া হয় আমিন বাজারে, তো একটা হুজুর বলে ওদের পরিবারকে যে আসলে মেয়েটার যখন বিয়ে ঠিক করা হয় তখন যে ওর সাথে যে জিনগুলো ছিল ছোটবেলা থেকে ওকে পছন্দ করত, এই জিনগুলো প্রচুর পরিমাণে ক্ষিপ্র হয়ে যায় তার উপর, মানে ক্ষিপ্র হয়ে যায়। পরিবারের উপরও ক্ষিপ্র হয়ে যায়, কিন্তু পরিবারের মানুষের রাশি দেখা গেছে অনেকের সিংহ রাশি ছিল। এগুলো হুজুর বলে যে অনেকের সিংহ রাশি ছিল, না হলে যদি ওদেরও তুলা রাশি হয়ে থাকতো বা কারো রাশি পাতলা হয়ে থাকতো হালকা, তাদেরকেও শেষ করে দিত। জিনগুলো এতটাই ক্ষিপ্র ছিল। তো রাসেল ভাই ওরাও অনেক বিলম্ব করে, ওরা আসলে বুঝতে পারেনি, ওরা ভাবছে হয়তো বা করোনা পজিটিভ, আসলে করোনা কিন্তু পজিটিভ ছিল না। এই হচ্ছে রাসেল ভাই আমার ঘটনা। যদি রাসেল ভাই ঘটনাটা আপনার পছন্দ হয় অবশ্যই ভূত.com এর লিসেনারদের উদ্দেশ্যে শেয়ার করবেন। রাসেল ভাই ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ রাসেল ভাই।